আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব ব্যারন্স টোফেলের প্রবলেম 137 থেকে 140। এই দীর্ঘ আলোচনার 140টা যে রুলসের মধ্যে এর আগে রুলসগুলো আলোচনা করেছি। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নেবেন। আগের ভিডিওগুলোয় সাধারণত 100-এর আগের ভিডিওগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং জবের বিভিন্ন পরীক্ষায় বিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসছে। তো লাস্টের যে তিনটা টপিক সেটা আছে ক্লজ নিয়ে, ক্লজ এবং সেন্টেন্স নিয়ে। পরীক্ষায় বারবার আসে, কম্পিটিটিভ এক্সামের এমন কোনো বার নেই যে বারে এখান থেকে কোশ্চিন আসে নাই, ক্লজ থেকে বা সেন্টেন্স থেকে কোশ্চিন আসে নাই। এবং এই যে ক্লজ এবং সেন্টেন্স সম্বন্ধে যে যত ভালো দক্ষতা আছে, ভালো বোঝে, তারাই আসলে ইংরেজিতে স্ট্রং বলে ধরা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সেন্টেন্স এবং ক্লজ। তো সেন্টেন্স এবং ক্লজ আমরা মোটামুটি সবাই পড়েছি। এই 12 বছরের যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তারা তো অবশ্যই 12 বছর যে ইংরেজি শিখেছেন তার মধ্যে অবশ্যই শিখেছেন 5-6 বছর এই ইংরেজিতে আমরা 6 থেকে আমরা সেন্টেন্স পড়ে আসছি কমসে কম। আর যারা বিসিএস জব পরীক্ষা দিবেন তারা তো অবশ্যই এগুলো জানেন। তারপরে আমরা গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা আলোচনা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টগুলো, এবং একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তো প্রথম এটার আমরা এই সেন্টেন্সটা একটু পড়ার চেষ্টা করি। এই সেন্টেন্সটা বারবার এসছে, এই উদাহরণ দিয়েই কয়েকবার এসছে, আর এই ধরনের সেন্টেন্স অসংখ্যবার এসছে। তাহলে এই সেন্টেন্সটা কী ছিল? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। একটা ছিল দ্য ম্যান ওয়াজ টল হু স্টল মাই ব্যাগ, দ্য ম্যান হোম stole my bag was tall, the man who stolen my bag was tall, the man who stole my bag was tall। কোনটা সঠিক হবে? এখানে মেন যেটা বিষয়, অনেক বিষয় এখানে জড়িত আছে। যেমন রিলেটিভ প্রোনাউনের যে ব্যবহারটা, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউন হু হুম কোথায় বসে? ঠিক অ্যান্টিসিডেন্টের পূর্বে। এই হু দ্বারা যাকে বোঝাবে তার পরেই বসবে। এখানে নিশ্চয় টলকে বোঝায়নি, টলটা এটা কি নাউন বা প্রোনাউন নয়, তাহলে এখানে হবে না। আর একটা বিষয় কি ছিল যে হোমটা কখন বসে? যদি এর পরে ভার্ব থাকে তাহলে হোম বসে না, হু বসে, তাহলে এটাও কিন্তু হলো না। আমাদের চেষ্টা করতে হবে সব সময় এগুলো অ্যান্সার করার ক্ষেত্রে কোনটা হবে সেটা না খুঁজে কোনটা হচ্ছে না এটা আগে বাদ দেওয়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সঠিক হওয়ার সম্ভাবনাও এক্ষেত্রে বেশি থাকে যদি আমরা বাদ দিয়ে, অপশনগুলো বাদ দিয়ে সঠিক অ্যান্সার খোঁজার চেষ্টা করি। এরপরে কি ছিল যে দ্য ম্যান ছিল অ্যান্টিসিডেন্ট, নাউন বা প্রোনাউন, এরপরে হু বসলো, খুবই সহজ। হু যদি বসে, হুর পরে অবশ্যই একটা কি লাগে? একটা ফাইনাইট ভার্ব লাগে। ফাইনাইট ভার্বের ফর্ম কোনগুলো সেটা আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, ডিসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নেবেন। এখানে স্টলেন ছিল, এটা হলো কি পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল তো এখানে বসার কোনো সুযোগ নেই। অবশ্যই এটার কি বসতে হতো? হয় প্রেজেন্ট ফর্ম বসতে হতো, না হলে পাস্ট ফর্ম বসতে হতো। আর যদি পাস্ট পার্টিসিপল বসে তাহলে কি থাকতে হতো? হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকতে হতো বা প্যাসিভ করতে হতো। আর আইএনজি থাকলে অবশ্যই ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, আর থাকতে হতো। তাহলে এখানে শুধু যদি আইএনজি থাকে তাহলে হবে না, আবার শুধু যদি কি থাকে পাস্ট পার্টিসিপল থাকে তাহলেও সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। অবশ্যই একটা কি লাগবে? ফাইনাইট ভার্ব লাগবে। আর পাস্ট পার্টিসিপল বা আইএনজি শুধু যদি থাকে সেটা কখনোই ফাইনাইট ভার্ব হয় না, সেটা নন ফাইনাইট ভার্ব হয়, অর্থাৎ এটা হবে না। আর এটাতে কি ছিল যে দ্য ম্যান, তারপরে কি আসছে? হু। তাহলে এটা কিন্তু সেন্টেন্সটা এইটুকু সহজ ছিল। এখানে হু দ্বারা কাকে বোঝাচ্ছে? এই দ্য ম্যানকে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টের পরেই বসছে। এখানে ঠিক আছে, এখানে পাস্টে ছিল স্টল মাই ব্যাগ,
ওয়াজ টল, অর্থাৎ এই সেন্টেন্সটা সঠিক আছে এটা আমরা জানি। কিন্তু কিভাবে সঠিক হলো এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে একটা সেন্টেন্স কি। আমরা পূর্বেই আলোচনা করেছিলাম 2 নাম্বার প্রবলেম 2তে যে একটা সেন্টেন্স হতে গেলে কি লাগে, অবশ্যই একটা ফাইনাইট, মেন যেটা শর্ত সেটা হলো ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। একটা ফাইনাইট ভার্বে একটা সেন্টেন্স হতে পারে, যেমন গো। এখানে যদি কি না থাকে, এখানে সাবজেক্ট যদি না থাকে তাহলে সাবজেক্টটা কি ছিল, ইউ ছিল হিসাবে আমরা ধরে নিতে পারি। তাহলে ইউ গো এটাও একটা সেন্টেন্স। তাহলে এটা একটা সেন্টেন্স কত প্রকার, অর্থের দিক থেকে 5 প্রকার, এগুলো আমরা জানি। স্ট্রাকচারের দিক থেকে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, সেটাও আমরা জানি। সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, এই 3 প্রকার। তাহলে 3 প্রকারের সিম্পল সেন্টেন্স কি, আমি যেমন বললাম গো, এটাও একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কি একটা ফাইনাইট ভার্ব থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্সের আগে আমি কম্পাউন্ড সেন্টেন্সটা আলোচনা করি। দুই পাশে দুটো সিম্পল সেন্টেন্স থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন থাকে, আর এগুলো কি সাধারণত কি দ্বারা থাকে, অ্যান্ড, বাট অথবা অর দ্বারা যুক্ত থাকে। তারপরে আবার একটা সিম্পল সেন্টেন্স থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। এটা হলো কি, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সটা কি, খুবই সহজ একটা জিনিস। কমপ্লেক্স সেন্টেন্স হলো একটা সিম্পল সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, আর এটা মনের ভাব সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করবে। তারপরে এই একটা হলো সিম্পল সেন্টেন্স কোনটা, যেটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে এবং মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে, সেটাই হলো সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স এর উপর ডিপেন্ড করে কয়েকটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। একে নির্ভর করে কয়েকটা কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এটা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। সহজ ভাষায় কমপ্লেক্স সেন্টেন্সে একের অধিক কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে, আর কিছু ক্লজ মার্কার থাকে, মানে কনজাংশন বা ক্লজ মার্কার থাকে। সেগুলো কি, হু থাকতে পারে, হুইজ থাকতে পারে, হোম থাকতে পারে, দো থাকতে পারে, অলদো থাকতে পারে, সিন্স থাকতে পারে, বিকজ থাকতে পারবে। এই ক্লজ মার্কারগুলো থাকে কি কোন সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে। খুবই সহজ একটা বিষয়। যেমন এই সেন্টেন্সটা কি ছিল, কমপ্লেক্স না কম্পাউন্ড নাকি সিম্পল সেন্টেন্স। এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখি স্টল একটা ভার্ব ছিল, ফাইনাইট ভার্ব, এবং ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, দুটা ফাইনাইট ভার্ব ছিল। এই যে ক্লোজ মার্কার একটা হু রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত ছিল। তাহলে এটা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স হবে। অ্যান্ড বাট অর থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হতো। আর সিম্পল সেন্টেন্স থাকলে এখানে দুইবার দুটা ভার্ব থাকার কোনো সুযোগ নাই, অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে একটা। খুবই সহজ বিষয় এবং এগুলো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু পরীক্ষায় কীভাবে আসে সেটাই হলো আমাদের জানতে হবে। পরীক্ষায় সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স থেকে আসে না, আসে সিম্পল সেন্টেন্স থেকে। আমরা সিম্পল এবং কমপ্লেক্স করার সময় আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার সময় সবচেয়ে কঠিন আমাদের মনে হতো সিম্পল টু কমপ্লেক্স আর কমপ্লেক্স টু সিম্পল। এটা যারা পারে তারা ইংরেজির প্রায় সব কিছুই জানে এবং খুব সহজভাবে যারা ট্রান্সফর্ম করতে পারে তাহলে ইংলিশে তারা দক্ষ এবং স্ট্রং বলে ধারণা করা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের জানতে হবে কমপ্লেক্স সেন্টেন্স একটা কি থাকে, সিম্পল সেন্টেন্স আমি যেটা বলেছিলাম, প্রত্যেক সিম্পল সেন্টেন্সকে বলা হয় একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যা সেটা সিম্পল সেন্টেন্সও থাকে। অর্থাৎ ক্লজ কি, ক্লজ একের অধিক শব্দ সমষ্টি যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। অবশ্যই একটা ফাইনাইট ভার্ব যদি থাকে কোনো একটা শব্দ সমষ্টির মধ্যে, সেটাকে বলা হয় ক্লজ। যেমন সিম্পল সেন্টেন্সের আমি বলেছিলাম আই গো, এটা একটা সিম্পল সেন্টেন্স। আবার এটা একটা ক্লজ হিসেবে ধরতে গেলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। আর ক্লজ আর একটা কি ক্লজ আছে, আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ কোনগুলো, যেটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, সেটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। এটা একটা বিষয়। ডিপেন্ডেন্ট ক্লজে সাধারণত কি থাকে, ক্লজ মার্কার দ্যাট থাকে, দ্যাট প্লাস সাবজেক্ট ভার্ব এরকম থাকে, দ্যাট থাকে,
বা হুইজ থাকে বা দো থাকে বা অলদো থাকে বা বিকজ থাকে বা সিন্স থাকে, হোয়েন থাকে, হোয়ার থাকে, হোয়াইল থাকে, এগুলোর পরে থাকে। এটাই হলো ডিপেন্ডেন্ট ক্লজ কি চেনার একটা খুবই সহজ উপায়। আবার ডিপেন্ডেন্ট যে ক্লজটা, ডিপেন্ডেন্ট ক্লজটা আবার কিন্তু 3 ভাগে ভাগ করা যায়, যেটা মনের ভাব সম্পন্ন প্রকাশ করতে পারে না, বা এই ক্লোজ মার্কারের পরে সাবজেক্ট ভার্ব থাকে, সেটা আবার 3 প্রকার হতে পারে। একটা কি নাউন ক্লোজ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা হলো অ্যাডভার্ব ক্লোজ। উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে, খুবই সহজ একটা বিষয়। অ্যাডভার্ব ক্লোজ, নাউন ক্লোজ কোনগুলো? যেই ক্লজগুলো নাউন হিসেবে কাজ করে, নাউনের মতো কাজ করে একটা সেন্টেন্সে, যেই ক্লজটা নাউনের মতো কাজ করে বা প্রোনাউনের মতো কাজ করে সেটা হলো নাউন ক্লজ। আর যেই ক্লজটা অর্থাৎ যেই সাবজেক্ট ভার্বটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, আর যেটা অ্যাডভার্বের মতো কাজ করে সেটা হলো অ্যাডভার্ব ক্লজ। তাহলে এই সেন্টেন্সের এমন বুঝতে হবে ক্লজ কোনটা কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন দ্য ম্যান, এটা একটা ক্লোজ। দ্য ম্যান ওয়াজ টল, এটা যদি আমি বলি তাহলে আমাদের মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ হয়ে যায় যে দ্য ম্যান ওয়াজ টল, তাই মানুষটা উঁচু ছিল বা লম্বা ছিল। আমাদের এর আর কোনো প্রশ্ন থাকে না, অর্থাৎ এটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে। তাহলে এটা ক্লোজ হিসেবে ধরতে গেলে দ্য ম্যান ওয়াজ টল এটা হলো একটা প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। আর সেন্টেন্স হিসেবে ধরতে গেলে এটা হলো সিম্পল সেন্টেন্স ছিল, যে দ্য ম্যান ওয়াজ টল, এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল, খুবই সহজ একটা বিষয়। কিন্তু যখন এই ক্লজটা আমি যুক্ত করে দিলাম যে ব্যক্তি চুরি করেছিল, যে ব্যক্তি চুরি করেছিল, এখানে সে এক্ষেত্রে এটা কিন্তু মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করেছে, যে ব্যক্তি চুরি করেছিল। এটা মানে এরপরেও কিছু থাকলো, ব্যক্তিটা কে বা এর পরেও কিছু প্রশ্ন থাকছে। তাহলে সেক্ষেত্রে তাছাড়া এটা রিলেটিভ প্রোনাউন দ্বারা এভাবে শুরু হয়েছে, এটা কিন্তু ইন্টারোগেটিভস নয়। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা কি ক্লোজ মার্কারের পরে, ক্লোজ মার্কার কোনগুলো? এই যে দো, অল দো, সিন্স, হোয়েন, হোয়ার, এগুলোর পরে যে এই সাবজেক্ট ভার্ব থাকবে সেটা হলো কি হবে? অবশ্যই সেটা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ হবে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজ হবে। অর্থাৎ এটা এখন হয় সিম্পল এটা হয় নাউন ক্লোজ হবে, নয়তো অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, নয়তো অ্যাডভার্ব ক্লোজ হবে। এটা পরীক্ষায় বারবার আসে, এরভাবেও আসে যে এই ক্লোজটা কি ক্লোজ, এই ক্লোজটা নাউন ক্লোজ না অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্ব ক্লোজ। তাহলে এটা কি নাউন হিসেবে কাজ করেছে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে নাকি অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে? তাহলে আমরা কি জানি? আমরা নাউন প্রোনাউনের যেই প্রবলেমগুলো পড়েছিলাম সেখানে স্পষ্ট ভাষায় আলোচনা করা আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এখানে কি আছে? এখানে কাকে মডিফাই করছে? যদি সাবজেক্ট ভার্বের সাবজেক্ট হিসাবে বসে নাউন ক্লজ, যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যদি অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে অথবা ভার্বকে মডিফাই করে সেটা হলো অ্যাডভার্ব ক্লজ। তাহলে এখানে দ্য ম্যান, কোন ম্যানটা? হু স্টোল মাই ব্যাগ, কোন মানুষটা? যে আমার ব্যাগটা চুরি করেছিল, এই মানুষ সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে। তাহলে এটা কি হবে? এটা হলো একটা, যদি নাউন সম্বন্ধে, দ্য ম্যানটা নাউন ছিল, প্রোনাউন ছিল, তাহলে এই নাউন বা প্রোনাউন সম্বন্ধে যদি কোনো ক্লোজ তথ্য দেয় সেই ক্লোজটা কি ক্লোজ হবে? অ্যাডভার্ব ক্লোজ হবে। তাহলে এটা কি ক্লোজ? অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। নাউন বা প্রোনাউন সম্বন্ধে তথ্য দিলে সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। খুবই সহজ একটা বিষয়। নাউন ক্লোজ কোনটা? যেটা নাউন বা প্রোনাউন হিসাবে কাজ করবে, যেমন দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নন টু অল, এটা সকলে জানায় যে সে একজন সৎ মানুষ। এখানে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই পুরাটা কি সাবজেক্ট, আর এটা হলো মেইন ভার্ব। সে যে সৎ
এটা সকলের জানা। এখানে এই পুরোটাই কিন্তু সাবজেক্ট, পুরোটাই কিন্তু সাবজেক্ট, এই ক্লজ পুরোটাই দ্যাটের পরে সাবজেক্ট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, এটার পুরোটাই একটা সাবজেক্ট হিসাবে বসছে। আর এই সাবজেক্টের ভার্ব কোনটা? এই ইজটা। তাহলে এটা পুরোটা ক্লজ যখন সাবজেক্ট হিসাবে বসে সেটা কি ক্লজ হয়? নাউন ক্লজ। এটাও পরীক্ষায় বারবার এসছে যে নাউন ক্লজ কোনটা, যেটা সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসাবে যদি বসতো, এই সেন্টেন্সটা অবজেক্ট হিসাবে বসতে পারতো কিভাবে? উই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমরা জানি যে এই নো একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে যেটা বসবে সেটা নাউন ক্লোজ, অর্থাৎ এই ভার্বের পরে যেটা বসছে সেটা হলো অবজেক্ট। আর অবজেক্ট কী হিসাবে বসে? অবজেক্টটা অবশ্যই নাউন বা প্রোনাউনই অবজেক্ট হয়। তাহলে অবজেক্ট কোনটা নাউন হিসেবে বসে বা প্রোনাউন হিসাবে বসে, সেহেতু এটা কি ক্লোজ হবে? ভার্বের পরে আছে অবজেক্ট হিসাবে বসছে, সেটা হলো অবশ্যই নাউন ক্লোজ হবে। এটা আবার ট্যাগ কোশ্চিনে আসে। এই সেন্টেন্সটা যদি ট্যাগ কোশ্চিনে আসতো তাহলে এক্ষেত্রে এটা কি হতো? ইজেন্ট হি নাকি অন্য কিছু, নাকি ইজেন্ট ইট? আর কোনো অপশন দিলাম না, সব বেশিরভাগ পরীক্ষার্থী এটা অ্যান্সার করে আসে। এখানে হবে কিন্তু ইজেন্ট ইট, কারণ কি একটা ক্লোজে যখন সাবজেক্ট হিসাবে বসে তার ক্লোজের প্রোনাউন হিসাবে ইট বসে, তাহলে ইজেন্ট ইট বসবে। অনেকে আবার ইজেন্ট দ্যাট বা ইজেন্ট হি করে, এখানে ইজেন্ট কিন্তু ইট হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। আর সাধারণত আমাদের খুবই চেনা সহজ যে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ যেটা বারবার আসে। আর অ্যাডভার্ব ক্লজ এটা অনেক বড় একটা আলোচনা, যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্বকেই মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং সবচেয়ে বড় কথা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে বা ভার্ব সম্বন্ধে তথ্য দেয়, অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দেয় বা অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দেয়, আবার পুরো সেন্টেন্স সম্বন্ধেও তথ্য দেয় কে? অ্যাডভার্ব। অর্থাৎ যে ক্লজটাও অ্যাডভার্ব সম্বন্ধে কোনো ক্লজ তথ্য দিলে সেটা অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দিলেও সেটা অ্যাডভার্ব ক্লজ, ভার্ব সম্বন্ধে দিলে অ্যাডভার্ব ক্লজ, এবং সেন্টেন্স সম্বন্ধে তথ্য দিলে অ্যাডভার্ব ক্লজ। আবার একটা পুরো ক্লজের যদি কারণ ফলাফল প্রকাশ করে তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব ক্লজ। আবার যদি স্থান বোঝায় সেটাও কিন্তু অ্যাডভার্ব ক্লজ হবে। যেমন আলোচনা করেছিলাম আই ওয়েন্ট হোম। এই আই ওয়েন্ট হোম, এই হোমটা কোন পার্ট অফ স্পিচ? বেশিরভাগই করে কি বলে? এটা হলো নাউন। এটা ভুল কথা, এটা হলো কিন্তু অ্যাডভার্ব। কারণ কি অ্যাডভার্ব অফ প্লেস, কোন স্থান, অ্যাডভার্ব অফ প্লেস কোন স্থান বুঝাইছে, এই কারণে এটা কিন্তু নাউন না, অ্যাডভার্ব। আর শুধু যদি বলতাম হোম কোন পার্ট অফ স্পিচ, হোমটা কিন্তু নাউন। শুধু যদি হোম জিজ্ঞেস করা হতো তাহলে সেন্টেন্সে না। একটা ওয়ার্ড কিন্তু সাধারণ একটা হয়, কোনো সেন্টেন্সে ইউজ করলে আবার আলাদা হতে পারে। যেমন এটা সাধারণত নাউন, কিন্তু এটা সেন্টেন্সে আমার কিন্তু অ্যাডভার্ব হয়ে গেছে এখানে, তাহলে এটা নাউন। এর সঙ্গে যদি হোমের সঙ্গে যদি এলওয়াই যুক্ত করি, হোমলি, এটা হয় অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ। এটা হোমলি দেখে সবাই অ্যান্সার অনেকে করে কি অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব নয়, কারণ নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। যাই হোক, এটা আলোচনা করেছিলাম, ডিসক্রিপশানের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবেন। তাহলে এখানে যেটা বিষয় ছিল, আমরা এই অ্যাডভার্ব এটা জেনে নিলাম। তাহলে হোম কথাটা যদি না থেকে এখানে যদি কি থাকতো? ওয়েন্ট টু হোম, এখানে টু বসতো, ওয়েন্ট টু হোম। তাহলে এখানে যদি থাকতো হি ওয়েন্ট হোয়ার, I went where he lives,
সে যেখানে বাস করে। এখানে এটা কোনো স্থান বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে এখানে ক্লজটা কি হবে, এটা হবে অ্যাডভার্ব ক্লজ। আবার যদি এরকম হয়, হি didn't go to market, he didn't go to market because he was ill, সে মার্কেটে যায়নি কারণ সে অসুস্থ ছিল। এখানে যেহেতু বিকজ আছে, বিকজের পরে বা যে কোনো ক্লজ মার্কারের পরে যে ক্লজটি থাকবে সেই ক্লজটা কি অ্যাডভার্ব ক্লজ। তাহলে অ্যাডভার্ব ক্লজ নাউন ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, অ্যাডভার্ব ক্লজও হতে পারে এই ডিপেন্ডেন্ট ক্লজটি। তাহলে এখানে এই ক্লজটা কি ক্লজ হবে আমরা বুঝবো, এটা কি নাউন হিসেবে কাজ করেছে না, তাহলে এটা কি সাবজেক্ট হিসাবে যদি বসতো বা অবজেক্ট হিসাবে বসতো তাহলে নাউন ক্লজ হইতো। যদি কোনো ভার্ব সম্বন্ধে, যদি কোনো নাউন বা প্রোনাউন সম্বন্ধে তথ্য দিত তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ হতো। দুটার সম্বন্ধেই দেয়নি, নাউনও নয় অ্যাডজেক্টিভও নয়, তাহলে কি এটা অ্যাডভার্ব। এভাবে কিন্তু আমরা অ্যাডভার্ব ক্লোজকে জানতে পারি। আর এখানে যদি স্পেসিফিকভাবে জানতে চাই কেন হলো, সেটার কারণটা হলো যদি একটা ক্লোজের কারণ বোঝায়, কেন সে মার্কেটে যায়নি, কারণটা কি হয়েছিল, এখানে সে অসুস্থ ছিল। যদি একটা ক্লজের কারণ আর একটা ক্লজ দ্বারা প্রকাশিত হয় তাহলে সেটা অ্যাডভার্ব ক্লজ হয়। অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রটা ভিন্ন, আমরা সাধারণভাবে নাউন ক্লজটা আর অ্যাডজেক্টিভ ক্লজটা চেনার চেষ্টা করব। নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ যদি সেটা না হয় তাহলে নিঃসন্দেহে সেটা অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। এটা খুবই সহজভাবে এভাবে আমরা পরীক্ষায় খোঁজার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আলোচনাটাই, এই মূলত এই আলোচনাগুলোই 137, 138 এবং 139 এবং 40-তে আলোচনা করা আছে। এই সহজ বিষয়টা বারবার বিভিন্নভাবে আলোচনা করা আছে। এই কয়েকটা বিষয় জানলে আমার চলবে, আর কোনো বিষয় জানার সাধারণত দরকার নেই। পরীক্ষা আসলে এখান থেকেই আসে। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন। আর এরপরে যে আলোচনাটা করব এখন, সেটা আরও গুরুত্বপূর্ণ এবং মজার একটা বিষয়, পরীক্ষায় বারবার আসছে। সেটা কি, আমি তারপরেও একবার দেখে নেই যে কি আলোচনা ছিল। হ্যাঁ, এখানে আর কোনো বিষয় নেই। তো বাইরে যে বিষয়টা ছিল ক্লজ থেকে পরীক্ষায় আসে, সেটা কি ধরনের, খুবই সহজ একটা বিষয় কিন্তু পরীক্ষায় বারবার আসে, যে আমরা মডিফায়ার ইউজ করতে ভুল করেছি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন এই যে ডানলিং মডিফায়ার বলে আলোচনাটা, রুলসটাকে while going to class, when going to class a dog, এটা পরীক্ষায় বহুবার আসছে। এই সেন্টেন্সটা সঠিক না ভুল, এটাই পরীক্ষা এসেছিল। এই সেন্টেন্সটা while going to class a dog beat me, স্পেসিফিকভাবে এই রুলটা না জানলে সবাই বলবে এই সেন্টেন্সটা সঠিক, কিন্তু এই সেন্টেন্সটা ভুল। কারণটা কি, আমরা সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল মডিফাই করার ক্ষেত্রে, আমরা রিডিউস করার ক্ষেত্রে বা ট্রান্সফরমেশন করার ক্ষেত্রে কি করেছিলাম, যদি একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা প্রথম সাবজেক্টটা কখন উঠাতে পারবো, যখন দুই সাবজেক্টটা একই হবে। তাহলে এই কমার পরে যে সাবজেক্টটা আছে আমরা বুঝেই উঠতে পারি যে এর পূর্ব সেই
সাবজেক্টটাই ছিল, সেই জন্যই আমরা সাবজেক্টটা উঠাই ফেলছি। তাহলে এই সেন্টেন্সটা যদি আমি কি করি, সঠিক করে কি হবে, দ্য হোয়াইল পরেরটা আগে চলে আসবে। কারণ আমরা কেন এখানে উঠাই দিছি, রিডিউস করছি বা অমিট করে দিয়েছি, কারণ দুই পাশে এক ছিল। তাহলে এ ডগ, এখানে এ ডগ চলে আসলো, এক ছিল যেহেতু উঠাই দিছি, তাহলে নিশ্চয় ডগ ছিল। তারপরে এখানে কি, ওয়াজ গোয়িং। তাহলে এখানে সেন্টেন্সটা কি হচ্ছে, হচ্ছে না। কেন হচ্ছে না? গোয়িং টু ক্লাস, কেন হচ্ছে না? তারপর এ ডগ বিট মি, এখানে কেন হচ্ছে না? এখানে দিলে একটা ডগ কখনো ক্লাসে যায় না, একটা ডগ যায় না, নিশ্চয়ই এখানে আই ছিল, আই করতে হবে। তাহলে এখানে মডিফায়ারটা এখানে ভুল মডিফাই ইউজ হয়েছে, অর্থাৎ এখানে যেই সাবজেক্টটাকে অমিট করা হয়েছে সেটা অবশ্যই কমার পরে ওই সাবজেক্টটাই বসাতে হবে। তাহলে এখানে আই বা যে কোনো একটা ব্যক্তিবাচক সাবজেক্টকে অমিট করা হয়েছে, এই পাশেও কিন্তু একটা ব্যক্তিবাচক, কমার পরে ব্যক্তিবাচক সাবজেক্ট বসবে। তাহলে এই সেন্টেন্সটা যদি এরকম হতো, while going to class I was beaten by a dog. I was beaten by a dog. তাহলে এই সেন্টেন্সটা কিন্তু সঠিক হতো। কারণটা কি, যে এই পাশে আই ছিল, আই ছিল, এই পাশেও আই হয়ে গেল। কারণ একটা ডগ যেতে পারে না স্কুলে, একটা পার্সন যায়, তাহলে আই হি যাই হোক না কেন এখানে হতে পারত। অর্থাৎ এখানে যেটা অমিট করা হয়েছে সেটা কিন্তু কমার পরে সেটা বসবে। যদি অন্য কোনো নাউন বসে তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়। এটাও পরীক্ষায় বারবার এসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই ব্যালেন্স টুফেল শেষ হলো, এবং ব্যালেন্স টুফেল যেই আমরা গ্রামারগুলো পড়েছি, এই গ্রামারটাই আসলে এনাফ। আমরা যদি বিসিএসের কথাই বলি, বিসিএসে কয়টা আমাদের আসে, ব্যাকরণ থেকে কয়টা আসে, এটা একটু লক্ষ্য রাখার বিষয়। আর আমাদের মুখস্থ বিষয়গুলো, প্রিপোজিশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ভোকাবুলারি থেকে কয়টা আসে। অ্যাডমিশনের ক্ষেত্রেও আমাদের রিটেন এখন যুক্ত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তাছাড়াও আমাদের বেশি কিন্তু ব্যাকরণ থেকে আসে না, কিন্তু আমরা ব্যাকরণের প্রতি বেশি গুরুত্ব দিয়ে ফেলার কারণে আমাদের প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়মস, ভোকাবুলারি পড়াটা কম হয়ে যায়। এই জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। আমরা ব্যাকরণ যেগুলো আসে এমনিতেই আমরা কিন্তু যদি 5টা ব্যাকরণের কথা হলে 5টা ব্যাকরণের মধ্যে 2টা আমরা এমনিতেই সাধারণত পারি, মেন কিন্তু তিনটার বিষয়। সেই জন্য ব্যাকরণের গুরুত্ব দেওয়ার পাশাপাশি অন্য বিষয়, অন্য যেগুলো টপিক সেগুলোর গুরুত্ব দেওয়া উচিত। আর অবশ্যই 2টা ভিডিও তৈরি আছে। একটা হলো পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ সব বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কেন আমাদের ইংরেজিতে ফেল হয় বা আশানুরূপ নাম্বার পাই না, আমাদের যেটা এক্সপেক্টেড মার্কস সেটা আমরা পাই না। আবার অ্যাডমিশনের ক্ষেত্রেও আমরা কিন্তু যেটা আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে কিন্তু ইংরেজিতে, যাদের ইংরেজিতে পরীক্ষা দিতে হয়। তাহলে কিভাবে ইংরেজিতে ভালো করতে হয় সেই বিষয়ে আলোচনা করা রয়েছে একটা ভিডিওতে, অবশ্যই দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। যেমন অনেক সময় 2300 সিট, যদি আমি বলি বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2300 সিট আছে, কিন্তু 2300 সিটের মধ্যে অনেকে 1600তম হয়েও চান্স পায় না। কেন পায় না? অনেকে 3500, অনেকে 2500তম হয়েও চান্স পায়। কারণটা কি? এখানে কারণটা হলো ইংরেজিতে ভালো করার কারণে। কারণ 1600তম হয়ে যেই কোটাটা আছে, যেই সাবজেক্টগুলো পাওয়ার কথা ছিল, অনেকে 9 পাইছে, ধরে নিলাম 9 পাইলে 5টা বা 6টা সাবজেক্ট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায়। সেটা যদি আগেই পূরণ হয়ে যায় তাহলে 1600তম চান্স হবে না। 2300 সিট আছে, কেউ যদি 2500তম হয় কিন্তু ইংলিশে যদি ভালো হয় 18, তাহলে দেখা আছে যে 2500তে এসেও কিছু সিট